এসে গেছেন দেখছি গল্প শুনতে। আসুন আসুন, এই গল্প চ্যানেলে আপনাকে স্বাগত। নিতান্ত বুদ্ধিহীন কিংবা পাগল না হলে কি কেউ পুজোর সময় কলকাতার বাইরে যেতে চায়? অন্তত এই হাওড়া স্টেশন দিয়ে কারোর পক্ষে বেরোনো সম্ভব নয়। আর কাউকে যদি সত্যি সত্যিই কলকাতার বাইরে পুজোর সময় থাকতে হয়, তাহলে তাকে আষাঢ় মাসেই রওনা হতে হবে। আর তাছাড়া অবশ্য হেঁটে যাওয়া যায়, কিন্তু যোগেশবাবুর পক্ষে সেটা সম্ভব নয়। আর যোগেশবাবু ঠিকই ছিল না যে কোথায় কবে যাবেন। ছোট শালিকার বিশেষ অনুরোধে তাকে এই মহালয়ার দুঃসময়ে কলকাতা পরিত্যাগ করতে হচ্ছে। স্ট্যান্ড রোডের কাছাকাছি থেকেই অনুমান করতে পেরেছিলেন যোগেশবাবু। পাক্কা 1.25 ঘন্টা লাগলো স্টেশনে পৌঁছাতে। ট্যাক্সিওয়ালা স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বলল, অন্য দিনের তুলনায় আজ খুব তাড়াতাড়ি হলো। মেলটেন কথার মানে এতকাল ভালো জানতেন না যোগেশবাবু। তার ধারণা ছিল এসব গাড়িতে ডাক যায় বলে এগুলোকে মেল ট্রেন বলে। এবার বুঝলেন মেল ট্রেন মানে এই গাড়িগুলো ফিমেল ট্রেন নয়, সত্যিকারের খাঁটি মেল, যাকে ইংরাজিতে বলে। সেই জোয়ান মরদ ছাড়া আর কারোরও সাধ্যি নেই যে এর কোনোটাই উঠতে পারে। সমস্ত ট্রেনগুলো আগেই কোনো জায়গা থেকে সম্পূর্ণ ভর্তি হয়ে আসছে। 41 ঘন্টা লাইন দিয়ে 3.5 টাকার ঝালমুড়ি খেয়ে, জুতো হারিয়ে, ছাতা ভেঙে একটা টিকিট সংগ্রহ করেছেন যোগেশবাবু। সুতরাং এত সহজে নিরুদ্যম হয়ে ফিরে যাবেন তিনি ভাবতে পারেন না। যোগেশবাবু খোঁজ করতে লাগলেন কোথায় এই ট্রেনগুলো দাঁড়ায়, যেখানে এত লোক ওঠে। কিন্তু এই প্রশ্নের সদুত্তর কে দিতে পারে? কেউ বলল বর্ধমান, কেউ বলল দুর্গাপুর, আবার কেউ মোগলসরাই। বর্ধমান বা দুর্গাপুর কিংবা মোগলসরাই গিয়েও উঠতে রাজি আছেন যোগেশবাবু, কিন্তু তার সমস্যা ওইসব জায়গাতেই বা এই লোকগুলো কোন ট্রেনে গেল। উত্তর পাওয়া গেল সঙ্গে সঙ্গে। পাশে একটা কুলি দাঁড়িয়েছিল। সেই আধা বাংলা আধা হিন্দি জবানিতে বলল, এরা সেখানে কিউ জায়গা? এরা তো উধার থেকেই এলো। তাহলে এরা ট্রেন থেকে নামছে না কেন? এ ট্রেনটা তো আর হাওড়া স্টেশন পেরিয়ে কলকাতার মধ্যে ঢুকে যাবে না, এখানেই তো শেষ। বাহ, এবার তারা ফিরবে না? ফিরবে? তাহলে এলো কেন? যোগেশবাবুর এই জিজ্ঞাসায় কুলি একটু বিরক্ত বোধ করল। বোধহয় সেও কারণটা জানে না। সে সোজাসুজি অন্য প্রশ্ন করল, আপনি যাবেন কিনা বলুন। যেতে তো চাই, কিন্তু উঠবো কি করে? প্রশ্ন শুনে কুলি যা বলল তার মর্মার্থ এই যে, যোগেশবাবুর সুটকেস, বেডিং, বেতের ঝুড়ি, জলের বোতল এইসব নিয়ে কুলি যেভাবেই হোক গাড়ির ভেতরে আগে ভাগে উঠে যাবে। উঠে যোগেশবাবুর জন্য এক পায়ে দাঁড়াবার জায়গা করবে। তারপর যোগেশবাবু উঠে নিজের স্থান বুঝে নেবে। এরপর কুলি নিজের হাত থেকে পিতলের চাকতি খুলে যোগেশবাবুর হাতে দিল। এই চাকতিটা রাখুন, আমাকে না পেলে আপনার কাজে লাগবে। কুলির প্রস্তাবে যোগেশবাবুর রাজি না হয়ে আর উপায় নেই। পিতলের চাকতির বিনিময়ে মালপত্র সব কুলির কাঁধে পিঠে তুলে দিয়ে যোগেশবাবু অসহায়ের মতো প্ল্যাটফর্মে প্রতীক্ষা করতে লাগলেন। দূরে হই হই রব উঠল একটু পরে। ছাদ, জানালা, দরজা, আগাগোড়া লোকে ছাওয়া একটা গাড়ি গুটি গুটি প্ল্যাটফর্মের দিকে এগিয়ে আসছে। জনতার উত্তাল সমুদ্রে
যোগেশবাবুর কুলি ঝাঁপিয়ে পড়ল। যোগেশবাবু পড়ে রইলেন ভিড়ের ধাক্কায়। একটা ট্রাক না কিসের কোনায় ব্রহ্মতালুতে একটা চোট খেয়ে ভিড় মিখিয়ে সামনে পড়ে যাচ্ছিলেন। সামনের 2000 লোক তাকে পিছনে ঠেলে দিল। এরপরে পিছনের ধাক্কা সামনে এবং সামনের ধাক্কা পিছনে সামলিয়ে কয়েক মিনিট পর যখন তিনি ধাতস্থ হলেন, আবিষ্কার করলেন তার নিজের পায়ে এখন কোনো জুতো নেই, তবে হাতে একটা মেয়েদের স্লিপার কি করে এসে গেছে এবং মাথায় একটা বিছানা এবং স্লিপারটা জনসমুদ্রে ছুঁড়ে দিয়ে তার নির্দিষ্ট গাড়ির দিকে ধাবিত হলেন, অর্থাৎ এগিয়ে যাওয়ার চেষ্টা করলেন যোগেশবাবু। বহু কষ্টে বহু জায়গার ঘুরে এক জায়গায় এক ভদ্রমহিলার কনুই এবং আরেক ভদ্রমহিলার কাঁধের মধ্যবর্তী একটা স্কয়ার ইঞ্চি পরিমাণ ফাঁক দিয়ে মনে হলো যেন তার কুলিকে তিনি দেখতে পেয়েছেন। কুলিও বোধহয় দেখতে পেয়েছে তাকে। তারপরে হাত মুখের ইশারা করে সে কি বোঝালো যেন। যোগেশবাবু কিছুই বুঝতে পারলেন না। বুঝতে পারলেও উপায় ছিল না। মালপত্র নিয়ে কুলি ভিতরেই রইল। কিন্তু যোগেশবাবু উঠবেন কি করে? দরজায় যারা ঝুলছে তারা আসলে প্রত্যেকে বসে আছে 2 কিংবা 3 করে লোকের পিঠে। এরা বসে রয়েছে পাদানিতে, আর সেই পাদানির লোকগুলো পা ধরে ঝুলছে। একের পায়ে 2 করে 4 লোক। এভাবে সিঁড়ি ভাঙার অঙ্কের মতো ছাদ পর্যন্ত উঠে গেছে জনতার ডালপালা। জানালায় কনুই এবং কাঁধের ফাঁকে 1 স্কয়ার ইঞ্চি জায়গা দিয়ে কুলিকে দেখেছিলেন। দরজার কোথাও সেটুকু ফাঁক ফেলে যোগেশবাবু ঢুকে যাওয়ার চেষ্টা করতে কসুর করতেন না, কিন্তু তাও তো নেই। দীর্ঘ নিঃশ্বাসের শব্দের মতো তীক্ষ্ণ সিটি মেরে মিল্টন ছেড়ে দিল। একটু ছুটলেন যোগেশবাবু ট্রেনের সঙ্গে প্ল্যাটফর্মের সীমা পর্যন্ত। তারপর মালপত্র শুদ্ধ তার কুলিকে নিয়ে তার ট্রেন তাকে ফেলে ধীরে সুস্থে গড়িয়ে গেল। অত্যন্ত উত্তেজিতভাবে যোগেশবাবু এবার স্টেশনের অফিসের দিকে ছুট দিলেন। এবার আরেকটা কুলি তার পথ রোধ করে দাঁড়ালো। अरे क्या हुआ? हमारा मालपत्र लेके कुली चला गया। कौन कुली? चाकती है? যোগেশবাবু চাকতিটা দেখালেন। চাকতিটা দেখে এবার আর গোলমেলে হিন্দি বলল না, স্পষ্ট বাংলায় কুলি বলল, 280 নাম্বার। ও তাহলে বীরজাবাবু একদিনে যেতে পারলেন। কে বীরজা বাবু? ওই যে চলে গেলেন, এই 280 নাম্বার। কুলি মানে? বীরজা বাবু মানে? আপনি তো চাকতি পেয়ে গেছেন, আপনি লেগে যান, আপনিও একদিন যেতে পারবেন। এইখানে দেখছেন আমরা এখানে কেউই আসলে কুলি নই, এখানে আটকে গিয়ে কুলি হয়েছি। আমি তো সরকারি কাজ করি, বদলি হয়ে যেতে গিয়ে এখানে আটকে গেছি। আমার মালপত্র নিয়ে নবীনবাবু চলে গেছেন। কিন্তু বীরজা বাবু? বীরজাবাবু তো এতদিনে যেতে পারলেন, 2.5 মাস লাগলো ওর বেরোতে। আমার তো 4 সপ্তাহ হয়ে গেল, দেখি এবার যেতে পারি কিনা। কিন্তু আমি কি করি? আগে হোক বা পরে হোক আপনিও যেতে পারবেন। বীরজাবাবুর মতোই আরেকজনের মাল নিয়ে ট্রেনে উঠবেন যেদিন পারবেন। সে তো আর উঠতে পারবে না, কুলি ছাড়া আর কেই বা উঠতে পারে। এই সব বলতে বলতে যোগেশবাবুর হাত থেকে পিতলের চাকতিটা নিয়ে কুলি যোগেশবাবুর বাহুতে শক্ত করে বেঁধে দিল। তারপর কাঁধে হাত রেখে বলল, আরে কিছু ভাববেন না, এখন কাজে লেগে যান। এভাবেই সবাই যায়, কেউ কি আর সারা জীবন স্টেশনে পড়ে থাকে? আমি যাব, আপনিও যেতে পারবেন। 2 মাস হোক 4 মাস হোক, একদিন নিশ্চয়ই যাবেন। এই বীরজাবাবুর মতোই আরেকজনের মালপত্র নিয়ে নিশ্চয়ই একদিন চলে যেতে পারবেন। গল্পটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে
লাইক করবেন। এই গল্পের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না।